হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যালো। ভাই, শুনতে পাচ্ছ? ভাই, শুনতে পাচ্ছ? Yes, sir. তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল কবেকার মধ্যে, একজন বলো। স্যার আমি জমা দিই। হ্যাঁ, কবেকার মধ্যে জমা দেওয়ার কথা ছিল? বলো একজন। শুনতে পাচ্ছ বয়েজ? Yes, sir. ফার্স্ট অ্যাসাইনমেন্ট কবেকার মধ্যে জমা দেওয়ার কথা ছিল তোমাদের? বলো, যে কোনো একজন বলো। আজকে রাত 12টার মধ্যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল। শুনতে পাচ্ছ? স্যার আজকে দিলে হবে? আজকে আজকে রাত 12টার মধ্যে জমা দিলে হবে। ওকে স্যার। স্যার আমি স্যার গতকাল দিছি। আজকে রাত 12টার মধ্যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল। স্যার আপনার যেটা সপ্তম অ্যাসাইনমেন্ট না, সপ্তম উইকের অ্যাসাইনমেন্ট না স্যার? হ্যাঁ, আজকের মধ্যে অ্যাকাউন্টিং এর জন্য ফার্স্ট, সপ্তম উইক হলো অ্যাকাউন্টিং এর জন্য এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তাই না? অ্যাকাউন্টিং এর জন্য এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট। এটা আজকের মধ্যে, আজকে রাত 12টার মধ্যে জমা দেওয়ার কথা ছিল তোমাদের। যারা দিয়েছো ভালো কথা, যারা দাওনি তারা আজকে রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টে
ইমেলে যাতে তোমার নাম কলেজ নম্বর থাকে এটা লক্ষ্য রাখবা। একজন দেখলাম যে তার নাম নাই, অন্য একটা ইমেল থেকে পাঠাইছে। অন্য ইমেল থেকে পাঠালে হবে না, নিজের নাম থাকা লাগবে, নিজের নাম দিয়ে পাঠাতে হবে। এর ফলে বোঝা যাচ্ছে না যেটা কে পাঠাইছে। অন্য নাম দিয়ে একজন পাঠিয়েছে, এটা বোঝা যাচ্ছে না। যেমন এই যে নাজমিন মিতা, এখান থেকে কে পাঠিয়েছে? স্যার যার স্যার, এটা অ্যাসাইনমেন্টে আমি বোঝা যাচ্ছে পাঠিয়েছি না তার স্যার। নামটা একটু বলবেন? একজন স্যার পাঠিয়েছে আমারটা একটু বলুন। নাজমিন মিতা। নাজমিন মিতা, স্যার স্যার, এটা আমি পাঠিয়েছি স্যার, এটা তো তোমার নাম থাকা লাগবে। আমার আম্মুর ইমেল থেকে স্যার। তোমার নাম থাকা লাগবে। নাজমিন মিতা শুনে কেউ কি বুঝতে পারবে যেটা কোন ছাত্রের, 9B এর কোন ছাত্রের অ্যাসাইনমেন্ট, এটা বুঝতে পারবে? স্যার ভিতরে, স্যার ইমেলের ভিতরে তো স্যার নাম লিখে দিয়েছিলাম। ইমেলের ভিতরে নাম আছে ঠিক আছে, কিন্তু এমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এমন ভাবে পাঠাবে যাতে নাম দেখেই বোঝা যায়, ইমেলের হেডলাইন দেখে বোঝা যায় যে এটা কার ইমেল। এরপরে তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে, এটা গ্রুপে দিয়েছি আমি, এটা দেখেছো বয়েজ? দ্বিতীয় জি অ্যাসাইনমেন্ট স্যার। তোমাদের ইয়েস স্যার আমি করছি। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট গ্রুপে দেয়া হয়েছে, এটা দেখেছো? দ্বিতীয় অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট নাও। দেখতে পাচ্ছো দ্বিতীয় অ্যাসাইনমেন্ট? জি স্যার। জি স্যার। দ্বিতীয় অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট নাও। স্যার এটা কবে জমা দেবো? এটা আগামী মঙ্গলবার রাত 12টার মধ্যে। একই আগামী মঙ্গলবার। ট্রিটমেন্টটা কি লকডাউনের মধ্যেও চলবে? হ্যাঁ, তাই তো বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট ইমেল করার ব্যাপার সাথে লকডাউনের কোনো সম্পর্ক নাই তো, তাই না? লকডাউনে কি অ্যাসাইনমেন্ট ইমেল করতে কোনো অসুবিধা আছে? না স্যার আমাদের তো পিডিএফ এর মাধ্যমে। আমি বলতেছি লকডাউনের মধ্যে তোমার ইমেল করতে কোনো স্যার অসুবিধা? এটা পিডিএফ এর মাধ্যমে না যে স্যার। করতে হবে বাধ্যতামূলক কিছু বলেন নাই, এটা আমাদের ইচ্ছা। অনেক সময় ছবি দিয়েও করা যায়, পিডিএফ দিয়ে করা যায়। যে কোনো যে কোনো ভাবেই পাঠাবে যাতে বোঝা যায় যে তোমার অ্যাসাইনমেন্ট, ছবি ক্লিয়ার হলেই হলো। পিডিএফ যে করতেই হবে তা না, ছবি ক্লিয়ার হলেই বোঝা যাবে। এখন পরবর্তী অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট নাও। এটা আবার আগামী মঙ্গলবার রাত 12টার মধ্যে একই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেস আছে না সবার কাছে বয়েজ? ইয়েস স্যার। ইমেল অ্যাড্রেস সবার কাছে আছে তো? ওই একই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। তারপরও আবার দেখাচ্ছি ইমেল অ্যাড্রেস, দরকার হলে ইমেল অ্যাড্রেস আবার দেখো। ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার। ইমেল অ্যাড্রেসের স্ক্রিনশট নাও। যদি কারো কাছে না থাকে তাহলে ইমেল অ্যাড্রেসের স্ক্রিনশট নাও। নেওয়া হয়েছে?
এটা তাহলে নতুন যেটা আজকে দেখানো হলো, এটা আবার আগামী যেহেতু সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট, এই জন্য আগামী মঙ্গলবার আবার রাত 12টার মধ্যে পাঠাতে হবে। মনে রাখবা এই অ্যাসাইনমেন্ট গুলো দিয়েই তোমার মূল্যায়ন হবে। তোমার ক্লাস 10-এ ওঠা, অর্ধবার্ষিকের মূল্যায়ন সবই অ্যাসাইনমেন্ট দিয়ে হবে। এটা মনে রাখবা। সাথে তোমাদের একটা ফিডব্যাক আজকে নেওয়ার কথা ছিল, কিন্তু নিচ্ছি না এই জন্য যে তোমাদের একটা রুটিন দেওয়া হয়েছে না কুইজ পরীক্ষার। হ্যাঁ স্যার, কুইজের রুটিন দেওয়া হয়েছে। কুইজের যেহেতু রুটিন দেওয়া হয়েছে এই জন্য আজকে একটা ফিডব্যাক নেওয়ার কথা ছিল, কিন্তু ওই নিচ্ছি না যে ওই পরীক্ষায় অংশগ্রহণ করবা। কুইজ হবে আগে যে পদ্ধতিতে দিয়েছো ওই একই পদ্ধতিতে কুইজে অংশগ্রহণ করবা, এবং ওই কুইজে তোমরা বেশিরভাগই ভালো করবে। এটা মনে আছে? মনে আছে অনেকে 20-এর মধ্যে 4-5 এরকম পেয়েছিল? মনে আছে? কুইজের সিলেবাস আমি গ্রুপে জানিয়েছি, দেখেছো? কেউ বলতে পারবা সিলেবাস সম্পর্কে? কুইজের যে সিলেবাস, কুইজ যেটা হবে তার সিলেবাস আমি গ্রুপে দেখিয়েছি। কেউ বলতে পারবা? যে কোনো একজন বলো। চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত কুইজের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত। চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে কুইজের সিলেবাস। 12,877। মেহেদি, মেহেদি শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমি কি কি বললাম তুমি সংক্ষেপে বলো একটু। স্যার যে কুইজ হবে কুইজের সিলেবাস কি? স্যার, কুইজের সিলেবাসটা অধ্যায় 1 যদি থেকে মানে 6। একটু আপনি গ্রুপে দিয়ে দেন তাহলে ভালো হয়, কারণ অনেকেই গ্রুপে বিভিন্ন গ্রুপে রিজনে দিয়েছি তো অ্যাবসেন্স থাকে। আমি গ্রুপে দিয়েছি, তুমি চেক করে দেখবা। আরো 2-3 দিন আগে আমি গ্রুপে দিয়ে দিয়েছি কুইজের সিলেবাস, এটা তুমি চেক করে এটা তো দেখো। পুরো অর্ধমাস আছে তার অর্ধমাস করে না না, এটা এক দুই তিন প্রথম থ্রিতে হ্যালো, মনে আছে অর্ধের না তাহলে আর কষ্ট হবে। কুইজের সিলেবাস ওই গ্রুপে দেওয়া আছে। চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6, বুঝছো? চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6। নাফিজ 12,879। 12,879। স্যার আগের দিন যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওটা তো তো আজকে দেওয়ার কথা। আজকে রাত 12টার মধ্যে জমা দেওয়ার কথা। আর আজকে যেটা দিলাম এটা আগামী মঙ্গলবার আবার রাত 12টার মধ্যে জমা দেওয়ার কথা। এখন 12,879। নাফিজ, নাফিজ শুনতে পাচ্ছ? জি স্যার, আমার নেটটা একটু স্লো তো স্যার, আটকে আটকে আসতেছে কথাটা। তো আমি এই কুইজে তোমাদের যে কুইজ হবে আবার একই পদ্ধতিতে, জি সেখানে স্যার। কুইজের সিলেবাস কি বললাম? যদিও গ্রুপে অনেক আগে দেওয়া হয়েছে, আবার কি বললাম? কোন কোন চ্যাপ্টার? কোন কোন চ্যাপ্টার বলো?
স্যার চ্যাপ্টার 1 থেকে 6। হ্যাঁ, এভাবে শুনতে যাচ্ছিলাম। ধন্যবাদ 12,880 কাজী সারোয়ার। এইভাবে শুনতে যাচ্ছিলাম যে কোন কোন চ্যাপ্টার, সেখানে কুইজে যা দেখেছিলা, যখনই তোমাকে বলা হবে যে কোনগুলি সঠিক উত্তর, তখন তোমার মনে রাখতে হবে যে একাধিক অপশন কারেক্ট ওখানে আছে। তখন একাধিক অপশনে তোমার ক্লিক করা লাগবে। এমসিকিউ এর ক্ষেত্রে যে একটা সঠিক উত্তর থাকে, ওখানে একটা সঠিক উত্তর হবে না। যদি বলা হয় যে কোনগুলি সঠিক উত্তর, সেই ক্ষেত্রে খেয়াল রাখবা যে তোমার একাধিক সঠিক উত্তর থাকবে। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দুইটা শূন্যস্থান থাকতে পারে একসাথে। তখন দুইটা শূন্যস্থানে যা যা বসবে, দুইটা শূন্যস্থানে যা যা বসবে সে অনুযায়ী ক্লিক করবা। স্যার হ্যাঁ, সাবকাত কিছু বলতে যাচ্ছ? 13,008 জি স্যার। বলো। স্যার স্যার ইয়ের আপনি তো মিল করুন তো 5টা 100, তার 5টা 100 মিল করুন যদি স্যার একটা ভুল যায় তাহলে কি সবগুলো জিরো? এটা দেখবা প্রশ্নের উপরেই উল্লেখ থাকে। পরীক্ষা দেওয়ার সময় কি নিয়মে হবে এটা প্রশ্নের উপরেই পড়ে দেখবা, সেখানে উল্লেখ থাকবে। মিলকরণ তুমি যেটা বললা যে তারপর মিলকরণ থাকবে। মিলকরণ মনে করো জার থাকলো, জেও ইউ আর, জারের সাথে থাকলো জাবেদা খতিয়ান, তারপর বিবরণী ছক। জাবেদার সাথে জারের সাথে তাহলে কি মিলকরণ হবে? জারের সাথে জাবেদার সম্পর্ক আছে, এই জন্য জারের সাথে জাবেদা মিল করবা। হিসাব সমীকরণের সাথে বিবরণী ছক জাবেদা খতিয়ানের মধ্যে কি মিলকরণ হবে? হিসাব সমীকরণে প্রয়োগ করা হয় না বিবরণী ছকে, এই জন্য হিসাব সমীকরণের সাথে বিবরণী ছক মিল করবা। ক্লিয়ার? জি এইভাবে স্যার। এইভাবে মিল করতে হবে তোমার চিন্তা করে। ভাড়া প্রাপ্তি থাকলো, তার পাশে থাকলো আয় ব্যয় সম্পদ। ভাড়া প্রাপ্তি কি হবে? আয় ব্যয় সম্পদের মধ্যে স্যার আয় হবে স্যার। আয়, আয় ক্লিক করবা। তারপর সেখানে সত্য মিথ্যা থাকে। সত্য হলে যদি মনে হয় সত্য, তাহলে সত্যতে ক্লিক করবা। মিথ্যা মনে হলে মিথ্যাতে ক্লিক করবা। সঠিক উত্তর বাছাই করা থাকবে, যে একাধিক অপশন দেয়া থাকবে। মনে করো বলা হলো যে বেতন একটি ব্যয় হিসাব, বেতন একটি আয় হিসাব, বেতন একটি সম্পদ হিসাব, বেতন মালিকানা সত্ত্ব হিসাব। কোনটা কারেক্ট হবে? স্যার বেতন একটা ব্যয় ব্যয় হিসাব। ব্যয় হিসাব, এটা কারেক্ট হবে। আচ্ছা স্যার এভাবে ব্যয় হিসাবে মালিকানা শুধু সেম স্যার। না, সেম না। সেম হলে আলাদা নাম হতো না। তুমি আর আতিক মানে আলাদা। যেমন ব্যয় এক কথা, মালিকানা সত্ত্ব আলাদা কথা। ব্যয় হিসাব হচ্ছে যেগুলো সাধারণ খরচ, ভাড়া মজুরি ক্রয়, এগুলো হচ্ছে ব্যয়। বুঝছো? বুঝছি স্যার। জি স্যার। ব্যয় এক কথা, আর আয় আর এক কথা। তাহলে এসব চিন্তা করে তোমার মিলকরণ করা লাগবে। তো এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এখন? স্যার একটু সরি বলতে চাচ্ছি যে স্যার অ্যাকাউন্টিং এর প্রশ্নটা পাইতেছি না, অর্থাৎ মানে কুইজ লার্নিং ফিডব্যাক এর একটু আরেকবার দিলে একটু ভালো হয়। অনেক আগে বলা হয়েছে 1 থেকে 6 অধ্যায়, আজকেও একটু আগেই আলোচনা হলো। তাহলে 1 থেকে 6 অধ্যায় থেকে এমসিকিউ না আসবে? সেটাই তো,
1 থেকে 6 অধ্যায়ের উপরেই কুইজ লার্নিং ফিডব্যাক যেটা বলতেছো তার সিলেবাসই হচ্ছে 1 থেকে 6। থ্যাংক ইউ স্যার। তারপরে আমাদের পুরাতন চ্যাপ্টারে যদি শুধু পড়ে থাকো তাহলে হবে না, বইয়ে অনেক কিছু আছে, নতুন চ্যাপ্টারও আসা লাগবে। গত ক্লাসে আমরা খতিয়ান আরম্ভ করছিলাম, মনে আছে তোমাদের? গত ক্লাসে যে খতিয়ান আরম্ভ করছিলাম মনে আছে কারো? গত ক্লাসে খতিয়ান আরম্ভ করছিলাম, এটা মনে আছে বয়েজ? খতিয়ানের ব্যাপারটা কেউ বলতে পারবা? খতিয়ানের ব্যাপারটা কি কেউ বলতে পারবা? খতিয়ানের ব্যাপারটা হচ্ছে তোমাকে সঠিক জাবেদা করার পর রাতে ঘুমান নাই? সঠিক জাবেদা করার পর আরফাত মাইক অফ করো। সঠিক জাবেদা করার পর সঠিক খতিয়ান করতে হবে। সেখানে এটা হচ্ছে আমাদের 7ম অধ্যায়ের আলোচনা, দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে বলতেছে জাবেদার পরে খতিয়ান প্রস্তুত করা হবে। খেয়াল রাখতে হবে যে জাবেদা চ্যাপ্টারে যাদের দুর্বলতা আছে তারা খতিয়ান পারবে না। অতএব জাবেদা চ্যাপ্টারকে প্রথমে রিপেয়ার করতে হবে সঠিকভাবে। জাবেদায় যতগুলো হিসাব জড়িত থাকে প্রত্যেকটি হিসাবের জন্য পৃথক পৃথক খতিয়ান হিসাব প্রস্তুত করা হবে। জাবেদায় তুমি স্যার হ্যাঁ বলো। স্যার স্যার জাবেদা চাপটা সবার অনেক সমস্যা হচ্ছে স্যার। আপনার স্যার এই চাপটা শেষ করে বলছেন জাবেদা চাপটা একবার শুরু করলে ভালো হয় স্যার। জাবেদা আবারও আলোচনা করব দরকার হলে। জি জি হ্যাঁ, স্যার, এটাই বলবেন। কিন্তু আজকের আমরা রেডি আছি এই স্লাইড নিয়ে, অতএব আজকে আমাদের এটা আলোচনা করে নিই, তারপর জাবেদা আবারও আলোচনা করব, ঠিক আছে? আর তুমি যে আরেকটা কথা বললা শেষ করে নিই, পড়াশোনা শেষ করা যাবে না। তোমার যতই শিখো তারপরও অজানা থাকবে, ঠিক আছে? জি স্যার। সুবিধার কারণে আমরা জাবেদা আবারও আলোচনা করব নেক্সট ক্লাসে। জাবেদা স্যার এইভাবে থাকেন কেন স্যার? আপনার কি ঘুম পাচ্ছে? কোনটা বলো, কি কেউ কিছু বললা? এখন তাহলে আমরা জাবেদা আবার আলোচনা করব। আমাদের নতুন চ্যাপ্টার গুলো শেষ করতে হবে, কারণ তোমাদের বইতে দেখবা যে 9-এ অনেক দূর পর্যন্ত তোমার সিলেবাস আছে। কোনো হিসাব যদি জাবেদায় ডেবিট থাকে তাহলে খতিয়ানে উক্ত হিসাবের ডেবিটে পরিমাণ লিপিবদ্ধ করা হয়। আবার কোনো হিসাব জাবেদায় ক্রেডিটে থাকলে খতিয়ানে উক্ত হিসাবের ক্রেডিটে পরিমাণ লিপিবদ্ধ করা হবে। উদাহরণস্বরূপ ধরি, কোনো জাবেদায় বেতন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট আছে মনে করো, তাহলে খতিয়ানে বেতন হিসাবের ডেবিটে পরিমাণ লিপিবদ্ধ করা হবে। খতিয়ানে বেতন হিসাবে ডেবিটে পরিমাণ লিপিবদ্ধ হবে, কেননা বেতন হিসাব জাবেদায় ডেবিট আছে। পুনরায় নগদান হিসাবের ক্রেডিটে পরিমাণ লিপিবদ্ধ করা হবে, কেননা জাবেদায় নগদান হিসাব ক্রেডিট আছে। তার অর্থ জাবেদায় যে হিসাব যেদিকে থাকবে সেদিকে পরিমাণ লিপিবদ্ধ করা হবে। এভাবে লিপিবদ্ধকরণের পর সংশ্লিষ্ট মাসের শেষে উদ্বৃত্ত নির্ণয় করা হবে। এভাবে লিপিবদ্ধ করবা দিয়ে নির্দিষ্ট সময়ের শেষে তোমার
পরিমাণ কত সেটা নির্ণয় করা হবে। উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত মানে তোমার হাতে যা আছে। তোমার হাতে ছিল 2000, তুমি 400 টাকা খরচ করলা, তাহলে তোমার হাতে বর্তমানে কত আছে বয়স? বর্তমানে কত আছে তাহলে? 2000 ছিল, 400 টাকা খরচ করলা, তাহলে বর্তমানে কত টাকা আছে? বর্তমানে তোমার কাছে 1600 টাকা আছে। এটাই হচ্ছে তোমার উদ্বৃত্ত। আরেকটা জাবেদা যদি চিন্তা করি, মনে করো জাবেদায় আছে নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট থাকার কারণে নগদান হিসাবের ডেবিটে পরিমাণ লিপিবদ্ধ হবে। আর ভাড়া হিসাব ক্রেডিট মনে করো আছে। ভাড়া হিসাব ক্রেডিট থাকার কারণে ভাড়া হিসাবে ক্রেডিটে পরিমাণ লিপিবদ্ধ করা হবে। কিছু বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, এগুলো হচ্ছে সতর্কীকরণ। কোন হিসাব জাবেদায় কয়েকবার থাকলেও একটি খতিয়ান হিসাব প্রস্তুত করা হবে। এটা দিয়ে বোঝাচ্ছে যে কয়েকটি জাবেদায় মনে করো নগদান হিসাব আসছে, 5-6টা জাবেদায় নগদান হিসাব আসছে, সেক্ষেত্রে নগদান হিসাব একবারই প্রস্তুত করা হবে। কয়েকটি জাবেদায় নগদান হিসাব আছে, সেই ক্ষেত্রে তুমি নগদান হিসাব একবারই প্রস্তুত করবা। নগদান হিসাব তখন তুমি 5 বার তৈরি করবা না। তোমার সাথে কারো দিনে 5 বার দেখা হলো, তাহলে কি তুমি 5 জন হয়ে গেছো না একজনই আসছো? একজনই আসছো। ঠিক তেমন কোন হিসাব জাবেদায় যদি 5বারও থাকে, তাও তোমার একবারই খতিয়ান হিসাব প্রস্তুত করা হবে। সঠিক জাবেদা লিখন যদি না হয়, তাহলে সঠিক খতিয়ান প্রস্তুত করা সম্ভব নয়। যার জাবেদা সঠিক নয়, তার সঠিক খতিয়ান প্রস্তুত করা সম্ভব হবে। হিসাবের যে দিক বেশি থাকে সেই দিক থেকে কম দিক বাদ দেওয়া হবে। এখানে একদিকে আছে 20,000, একদিকে আছে 5,000, তাহলে 20,000 থেকে 5,000 বাদ দিয়ে উদ্বৃত্ত কত হবে? উদ্বৃত্ত মানে বিয়োগফল। বিয়োগফল কত হবে তাহলে? 20,000 থেকে 5,000 বাদ দিলে উদ্বৃত্ত কত হবে বলো? উদ্বৃত্ত মানে বিয়োগফল। 20,000 থেকে যদি তুমি 5,000 বিয়োগ করো, তাহলে তোমার উদ্বৃত্তের পরিমাণ হবে 15,000। এই উদ্বৃত্তগুলো নির্ণয় করা হবে। কোন হিসাবের উভয় দিক সমান হলে কোনো উদ্বৃত্ত হয় না। এই কথাটার অর্থ হচ্ছে তোমার 2,000 ছিল, 2,000ই খরচ হয়ে গেল, তাহলে কি তোমার হাতে আর কোনো টাকা থাকবে? নো স্যার। কোনো টাকা থাকবে না। এই জন্য উভয় দিক সমান হলে কোনো উদ্বৃত্ত নির্ণয় করা হবে না। খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা দেখানো বাধ্যতামূলক। দেখানো বাধ্যতামূলক মানে এটা তুমি ইচ্ছা করলে এটা মনে মনে তুমি জাবেদা লিখে, জাবেদা মনে করে তুমি খতিয়ান তৈরি করতে পারো। খতিয়ান তৈরির কয়েকটি পদ্ধতি আছে। যদি পদ্ধতি উল্লেখ না থাকে, তাহলে প্রাচীন বা আধুনিক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করা হবে। তোমাকে বলেনি যে খতিয়ান তুমি কোন পদ্ধতিতে তৈরি করবা, এরকম কিছু বলেনি, তাহলে তুমি প্রাচীন পদ্ধতিতেও তৈরি করতে পারবা, আবার আধুনিক পদ্ধতিতেও তৈরি করতে পারবা। সঠিকভাবে যদি খতিয়ান প্রস্তুত করা হয়, তাহলে দেখবা যে ডেবিট ব্যালেন্স সমূহের সমষ্টি এবং ক্রেডিট ব্যালেন্স সমূহের সমষ্টি সমান হবে। যতগুলো ডেবিট ব্যালেন্স হবে, মানে ডেবিটে যতগুলো হিসাবে টাকা হবে, তার সমষ্টি জাবেদায় যেমন দেখা যায় ডেবিটে যত টাকা আছে ক্রেডিটেও তত টাকা আছে, ঠিক তেমন ডেবিটে যত টাকা আছে আর ক্রেডিটের সমষ্টি সমান হবে।
এরপর এখানে আবারও জাবেদা পেয়ে যাবা, এই জন্য বলছিলা যে জাবেদাটা আলোচনা করলে ভালো হয়। এখানে আবার জাবেদা পাবে। এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছ বয়েজ। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার যে ফার্স্ট পেজে গেছিলেন স্যার, খতিয়ানা যে ফার্স্ট পেজ স্লাইডটা আপনি যে প্রথমে দেখাইছিলেন, হ্যাঁ বলো। স্যার ওটা থেকে যেমন স্ক্রিনশট নিয়ে নিন স্যার। পাইছো? এখন দেখতে পাইছো? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, এখন যান। ঠিক আছে স্যার, নেক্সট পেজে যান স্যার। Yes, sir. হুম। এরপরে একটা প্রবলেম দেখতে পাচ্ছ এখানে। ইনি রেস্টুরেন্টের ব্যবসা করেন, আর আয় নির্ণয় করতে বলছে। এখানে শুরুতে যে টাকা নিয়ে আসলো এগুলো যাবে মূলধনের ভিতরে, আয় না। এই যে গ্রাহকদের সেবা প্রদান করছে 65,000 টাকা, এটা আসবে আয়ের মধ্যে। জি স্যার। আর আয়ের মধ্যে কত আসবে? সেবা স্যার প্রদান 65,000। সেবা প্রদান করে প্রাপ্য 45,000। এই 45,000 এটাও আয়ের মধ্যে আসবে। এই দুইটা আয়ের মধ্যে লিখবা, বাকি আর কোনোটাই আয় না। তারপর এখানে মোট খরচের পরিমাণ নির্ণয় করো বলা আছে। মোট খরচের পরিমাণ নির্ণয় করো বললে তুমি চেকের মাধ্যমে যে মাসিক ভাড়া প্রদান আছে 30,000, এটা আসবে খরচের মধ্যে। এরপরে আরেকজন বলো খরচের মধ্যে আর কি আসবে। স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলো। স্যার বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। হ্যাঁ, এটা খরচের মধ্যে আসবে। তারপর স্যার আপনার স্যার উপযোগী বিল পরিশোধ, না স্যার এটা হবে না। ধারে অফিস সাপ্লাইস ক্রয় করা হলো 12,000 টাকা। উপযোগ বিল পরিশোধ করা হয়নি মানে, উপযোগ বিল মানে ইলেকট্রিসিটি, গ্যাস বিল, এগুলো খরচ। এই জন্য উপযোগ জি। বিল পরিশোধ করা হয়নি, এটাও আসবে। আচ্ছা স্যার। স্যার ধারে অফিস সাপ্লাইস ক্রয় করা 12,000 টাকা। এটা আসবে, ঠিক আছে। অফিস সাপ্লাইজ জি স্যার। বলতে বোঝায় যে বড় ধরনের কোনো সম্পদ না, এটা ছোটখাটো ধরনের যে সম্পদ, খরচ, এটা হচ্ছে অফিস সাপ্লাইজ। এই জন্য অফিস সাপ্লাইজ আসবে। স্যার ভাড়া অগ্রিম ভাড়া প্রদান স্যার, এটা কি আসবে স্যার? এটা আসবে না। জি অগ্রিম স্যার। ভাড়া প্রদান করলে খরচ না। তুমি কাউকে বললা যে আমি গরু কিনবো, এই জন্য আপনি আপাতত 50,000 টাকা রাখেন, অগ্রিম দিলা, তো এটা কি এখনই তোমার খরচ হয়ে গেল? নো স্যার। এখনই তোমার খরচ হয়নি। যখন তুমি গরুটা হাতে পাবে তখন এটা তোমার খরচ হবে, এখন এটা খরচ হয়নি। জি স্যার, বুঝেছি। এরপর এই যে জাবেদার কথা বলতেছিলা, যখনই আমরা এই নকশা হিসাব প্রস্তুত করব তখন ওই জাবেদার ব্যাপারটা আবারও এখানে আসবে। দেখতে হবে যে কোন কোন জাবেদায় নকশা হিসাব আছে, সেগুলো জাবেদার মধ্যে লিখতে হবে। জাবেদায় যেখানে যেখানে নকশা হিসাব আছে সেগুলোর মাধ্যমে তুমি নকশা হিসাব তৈরি করবা। যেখানে যেখানে নকশা হিসাব আছে এটা চেক করবা। চেক করার পর ওই অনুযায়ী তুমি নকশা হিসাব তৈরি করবা। যদি যদি জাবেদায় নকশা হিসাব থাকে ডেবিটে, তাহলে টাকার পরিমাণ বসে যাবে ডেবিটে। আর যদি জাবেদায় দেখো নকশা হিসাব ক্রেডিটে আছে, তাহলে টাকার পরিমাণ বসে যাবে ক্রেডিটে। দিয়ে লাস্টে বেশি দিক থেকে কম দিক মাইনাস করবা। মাইনাস করলেই তোমার
উদ্বৃত্ত হয়ে যাবে। উদ্বৃত্ত হয়ে যাবে মানে খতিয়ানের কাজ শেষ হবে। এখন তাহলে যে প্রবলেম নিয়ে আলোচনা করতেছিলাম তার দেখো। আচ্ছা স্যার, স্যার আপনি যে স্যার ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন স্যার, ওটা 27 তারিখ জমা দেওয়ার কথা ছিল। এটা আজকে রাত্রের মধ্যে, আজকে রাত 12টার মধ্যে জমা দিতে হবে। স্যার ওটা তো স্যার আমি 27 তারিখ জমা দিয়ে দিয়েছি স্যার। ভালো করছো তাহলে। ওকে স্যার। ওটার টাইম ছিল আজকে মঙ্গলবার রাত 12টার মধ্যে। আবার আজকে যেটা দেয়া হলো সেটা আগামী মঙ্গলবার রাত 12টার মধ্যে জমা দিতে হবে। এখানে তাহলে আচ্ছা স্যার মঙ্গলবারে আমার ক্লাস থাকে না, জি স্যার, মঙ্গলবারে অ্যাসাইনমেন্ট দিই, পরবর্তী মঙ্গলবারের ভিতর জমা দিতে হবে, এই তো কথা। বুঝছি স্যার। এখানে তাহলে একের কয়ের উত্তর দিতে পারছো, সেটা আলোচনা করলাম। মোট এই আর প্রবলেম, আরেকটা কি সামনের মঙ্গলবার? আজকে মঙ্গলবার, যে আরেকটা সামনের মঙ্গলবার দিব? হ্যাঁ সামনের মঙ্গলবার রাত 12টার মধ্যে, ঠিক আছে। তারপরে স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি স্যার আপনি 6 উইকের অ্যাসাইনমেন্ট স্যার আছে, ওটা স্যার কালকে রাতে স্যার পাঠিয়েছিলাম স্যার। যদি পাঠিয়ে থাকো তাহলে ঠিক আছে, ঠিক স্যার। পাঠিয়ে থাকলে স্যার 12টার পরে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো এখন পাঠিয়ে থাকলে ভালো কাজ করেছো। আর তুমি পাঠাবা, ইমেল অ্যাড্রেস ঠিকভাবে লিখে পাঠাবা, নাহলে অন্য জায়গায় চলে যাবে কিন্তু, তাই না? ইমেল অ্যাড্রেস তোমাকে বারবার দেখানো হচ্ছে, এবার পাঠাতে হবে। তো এখন যাই হোক, নগদান হিসাব দেখতে পাচ্ছ, নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট জাবেদায় আছে, এই জন্য ডেবিটে লেখা হচ্ছে। নগদান ডেবিট, সেবায় ক্রেডিট থাকার কারণে ডেবিটে আসতেছে 65,000। বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট থাকার কারণে ক্রেডিটে যাচ্ছে 12,000। অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট থাকার কারণে ক্রেডিটে যাচ্ছে 6,000। দিয়ে বেশি দিক যোগ করতে হয় 3,65,000। বেশি এটা লেখা হলো 3,65,000 লিখে এখান থেকে উপরের 12,000 আর 6,000 মাইনাস করে 3,47,000 টাকা এই ব্যক্তির হাতে জানুয়ারির 31 তারিখে মাসের শেষ দিনে ব্যালেন্স শিটে লিখতে হয় আছে 3,47,000। এই 47,000ই আবার, আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন? হ্যাঁ সবার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি। এখন ফেব্রুয়ারির 1 তারিখে আবার ব্যালেন্স বিডি লিখতে হবে। আর খেয়াল রাখবা যে এই খতিয়ানের উপর আমাদের আরো আলোচনা হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কেউ কিছু বলতে চাও বা কোনো কোশ্চেন আছে কারো? বয়েজ, কারো কোনো কোশ্চেন আছে, কিছু বলতে চাও?